আজকে আমরা ইতিহাসের এমন এক অধ্যায়ে ডুব দেব যা বিতর্ক আর অন্ধকারে ঢাকা। অ্যাডলফ হিটলারের জীবন। কিভাবে একজন প্রায় অচেনা শিল্পী এমন এক ব্যক্তিতে পরিণত হলেন যার উত্থান আর পতন গোটা পৃথিবীর ইতিহাসকেই পাল্টে দিয়েছিল। এনসাইক্লোপিডিয়ার তথ্য ঘেটে চলুন তার এই জটিল যাত্রাপথটা বোঝার চেষ্টা করা যাক। ৬০ লক্ষ সংখ্যাটা এতটাই বড় যে ঠিকঠাক কল্পনা করাও কঠিন, কিন্তু এই একটা সংখ্যাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কেন বলুন তো এই সংখ্যাটা এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ এটা হলো হোলোকাস্টের সময়ে পরিকল্পিতভাবে খুন করা ইহুদিদের আনুমানিক সংখ্যা। এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয়, এটা হিটলারের শাসনের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অমানবিক পরিণতির একটা জীবন্ত প্রতীক। তার জীবন আর সেই সময়ের জটিল ইতিহাসকে সহজে বুঝতে আমরা পুরো ব্যাপারটাকে ৬টা পর্বে ভাগ করে নিয়েছি। আমরা দেখব অস্ট্রিয়া থেকে জার্মানিতে তার আগমন, কিভাবে তিনি একজন রাজনীতিবিদ হয়ে উঠলেন, ফিউরার হিসেবে তার ক্ষমতা দখল, বিশ্বকে জ্বালিয়ে দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বাংকারে তার সেই শেষ দিনগুলো এবং সবশেষে তার রেখে যাওয়া ধ্বংসের এক ভয়াবহ উত্তরাধিকার। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব অস্ট্রিয়া থেকে জার্মানি। এখানে আমরা দেখব কিভাবে একজন অখ্যাত উচ্চাকাঙ্ক্ষী শিল্পী এক ভয়াবহ যুদ্ধের সৈনিকে পরিণত হলেন। হিটলারের জীবনের শুরুর দিকে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ছিল এক আকাশ পাতাল ফারাক। স্বপ্ন ছিল ভিয়েনার বিখ্যাত ফাইন আর্টস একাডেমিতে পড়াশোনা করে একজন বড় চিত্রশিল্পী হওয়ার, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই অন্যরকম। ভর্তি পরীক্ষায় ফেল করে তাকে দিনের পর দিন হোস্টেলে প্রায় গৃহহীন অবস্থায় কাটাতে হয়েছিল। ১৯১৩ সাল অস্ট্রিয়ায় জন্ম নেওয়া হিটলার নতুন করে ভাগ্য ফেরানোর চেষ্টায় চলে আসেন জার্মানির মিউনিখে। আর এখানেই কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলা। যে অস্ট্রিয়ার সেনাবাহিনী তাকে স্বাস্থ্যের কারণে অযোগ্য বলে বাতিল করে দিয়েছিল, সেই তিনি জার্মানিতে এসে তার জীবনের এক নতুন এবং বিধ্বংসী পথ খুঁজে নিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতেই তিনি নিজে থেকেই জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। ওয়েস্টার্ন ফ্রন্টের ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে হেডকোয়ার্টার রানার হিসেবে কাজ করার সময় তিনি সাহসিকতার জন্য একবার নয়, দুবার আয়রন ক্রস পান। বিশেষ করে ফার্স্ট ক্লাস আয়রন ক্রস পাওয়াটা একজন সাধারণ কর্পোরেলের জন্য ছিল এক বিশাল সম্মানের ব্যাপার, যা পরে তার ভাবমূর্তি তৈরিতে অনেক সাহায্য করেছিল। যুদ্ধ তো শেষ হল, কিন্তু রেখে গেল এক পরাজিত, বিধ্বস্ত আর ক্ষুব্ধ জার্মানি। আর এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই শুরু হয় আমাদের দ্বিতীয় পর্ব, একজন রাজনীতিবিদের জন্ম আর দেশের মানুষের জমে থাকা ক্ষোভকে পুঁজি করে তার ক্ষমতায় আসার গল্প। কিন্তু প্রশ্নটা হল, যুদ্ধপেরত এই সম্মানিত কর্পোরাল আখির কিভাবে যুদ্ধ পরবর্তী জার্মানির মানে ভাইমার প্রজাতন্ত্রের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একজন প্রভাবশালী নেতায় পরিণত হলেন? তার এই উত্থানের পেছনে আসল কারণটা কি ছিল? তার রাজনৈতিক উত্থানের গতিটা দেখলে অবাক হতে হয়। ভাবুন একবার, ১৯১৯ সালে তিনি জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন একজন সাধারণ এজেন্ট হিসেবে। মাত্র ১ বছরের মধ্যে তিনি হয়ে যান প্রচারণার প্রধান, আর ১৯২১ সালের মধ্যে নাৎসি পার্টির একছত্র নেতা। আর এই অবিশ্বাস্য উত্থানের শেষটা হয় ১৯৩৩ সালে, যখন তিনি জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। আসলে তার এই অভাবনীয় সাফল্যের পেছনে মূল জ্বালানি ছিল দুটো জিনিস: যুদ্ধের পর জার্মানির ভয়াবহ অর্থনৈতিক সংকট আর ভার্সাই চুক্তির অপমানজনক শর্তের কারণে সাধারণ মানুষের মনে জমে থাকা তীব্র রাগ। হিটলার খুব দক্ষতার সাথে এই ক্ষোভ আর হতাশাকে কাজে লাগিয়ে নিজেকে একজন ত্রাণকর্তা হিসেবে তুলে ধরেন এবং এনর্মাস জনপ্রিয়তা অর্জন করেন। চ্যান্সেলর হওয়ার পর থেকেই শুরু হয় তার আসল খেলা, ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নেওয়ার খেলা। আমাদের তৃতীয় পর্ব, ফিউরারের উত্থান। ফিউরার মানে একছত্র নেতা, আর আমরা দেখব কিভাবে তিনি গণতন্ত্রকে ধ্বংস করে নিজের নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন। তার চিন্তাভাবনা কেমন ছিল তার একটা ঝলক পাওয়া যায় তার লেখা বই মাইন কাম্ফের এই একটা লাইনেই: মানবজাতি চিরন্তর সংগ্রামের মাধ্যমে মহান হয়েছে, আর শুধুমাত্র চিরস্থায়ী শান্তিতেই তার বিনাশ হয়। এই আক্রমণাত্মক সংঘাতময় দর্শনই ছিল তার সমস্ত রাজনৈতিক সিদ্ধান্তের মূল ভিত্তি। তার বিদেশনীতির একটা মূল স্তম্ভ ছিল লেবেনস্ট্রাউম ধারণাটা, যার বাংলা করলে দাঁড়ায় জীবন্ত অঞ্চল। এর সোজা মানে হল জার্মান জনগণের থাকার জন্য পূর্ব ইউরোপের দেশগুলো দখল করে নিতে হবে। এই সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাই ছিল তার সব সামরিক পরিকল্পনার মূল চালিকা শক্তি। আর এই ভূখণ্ড দখলের লোভই পুরো বিশ্বকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেয়। আমরা চলে এসেছি আমাদের চতুর্থ পর্বে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে আগুন সারা বিশ্বকে গ্রাস করেছিল।
যুদ্ধের শুরুটা ছিল ভয়ঙ্কর রকমের সরল আর বিধ্বংসী। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। এর জবাবে ব্রিটেন আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এই একটা ঘটনাই মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দিল। যুদ্ধের শুরুর দিকে হিটলারের ব্লিটজক্রিগ বা ঝটিকা যুদ্ধের কৌশলের সামনে প্রায় কেউই দাঁড়াতে পারেনি। তার নেতৃত্বে অক্ষশক্তি ইউরোপ মহাদেশের প্রায় পুরোটাই, এমনকি আফ্রিকা আর এশিয়ার বিশাল অংশ দখল করে ফেলেছিল। কিন্তু এত বড় সাম্রাজ্য বেশি দিন টেকেনি। যুদ্ধের মোড় ঘুরে গেল আর আমরা পৌঁছে গেলাম পঞ্চম পর্বে, বাংকারে হিটলারের শেষ দিনগুলো এবং তার অবশ্যম্ভাবী পতন। সময়টা ১৯৪৫। সোভিয়েট রেড আর্মির কামানের গোলা যখন বার্লিনকে ধ্বংসস্তূপে পরিণত করছে, তখন হিটলার আশ্রয় নিয়েছেন মাটির নিচে তার সুরক্ষিত বাংকারে। তার স্বপ্নের ১০০০ বছরের রাইখ তখন মাত্র কয়েকদিনের আয় নিয়ে ধ্বংসের প্রহর গুনছে। বাইরের দুনিয়ার জন্য হিটলারের একটা ছবি তৈরি করা হয়েছিল। তিনি একজন চিরকুমার, যিনি তার পুরো জীবনটা দেশের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু পর্দার আড়ালে ছিল এক সম্পূর্ণ অন্য গল্প। ইভা ব্রাউনের সাথে তার দীর্ঘ ১৪ বছরের গোপন সম্পর্ক, যার কথা তার খুব কাছের কিছু লোক ছাড়া প্রায় কেউই জানত না। জীবনের একেবারে শেষ মুহূর্তগুলো ছিল চরম নাটকীয়তায় ভরা। বার্লিনের পতনের ঠিক আগে সেই বাংকারের ভেতরেই তিনি ইভা ব্রাউনকে বিয়ে করেন, কিন্তু তাদের আনুষ্ঠানিক দাম্পত্য জীবন টিকেছিল মাত্র ৪০ ঘণ্টারও কম। সেই ৪০ ঘণ্টা শেষ হবার আগেই তারা দুজনে একসাথে আত্মহত্যা করেন। ইভা ব্রাউন সায়ানাইড ক্যাপসুল খান, আর হিটলার নিজের মাথায় গুলি করে তার স্বৈরাচারী শাসন আর নিজের জীবনের ইতি টানেন। তার মৃত্যু হলেও তার রেখে যাওয়া ধ্বংসযজ্ঞের শেষ হয়নি। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, ধ্বংসের উত্তরাধিকার এবং তার রেখে যাওয়া এক ক্ষতবিক্ষত বিশ্ব। একজন ব্যর্থ শিল্পী থেকে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসকদের একজনে পরিণত হওয়া এই ভয়াবহ উত্থান এবং পতনকে ইতিহাস কীভাবে মনে রাখবে? এই প্রশ্নটা শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয়, এই প্রশ্ন সেই সমাজ, রাজনীতি আর পরিস্থিতিকে নিয়েও, যা এমন একজন দানবের জন্ম দিয়েছিল এবং মানবতাকে তার ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ে ঠেলে দিয়েছিল। এর এক চিরস্থায়ী সতর্কবার্তা।